28 আগস্ট রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নারায়ণগঞ্জে নিহত 3 জঙ্গির বিরুদ্ধে মামলা, গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িত আরো কয়েকজন শনাক্তের দাবি। মীর কাসেম আলীর রিভিউ রায় 30 আগস্ট, মামলার প্রসিকিউটরদের নিয়ে অসন্তোষ আপিল বিভাগে। খুলনা মেডিকেল কলেজে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় 4 ছাত্র সাময়িক বহিষ্কার, ক্যাম্পাসে রাজনীতিতে নিষেধাজ্ঞা। গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার 3 মাস আগে পরিকল্পনা করেছিল জঙ্গিরা। আর হামলার সময় জঙ্গিদের সাথে সব ধরনের যোগাযোগ রাখে নুরুল ইসলাম মারজান নামের এক জঙ্গি। গুলশান হামলার তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার সাথে জড়িত আরও অন্তত 8 থেকে 9 জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দেশের ইতিহাসে প্রথম দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর 2 মাস পার হতে চলল। হামলার ঘটনা তদন্তে এরই মধ্যে বেরিয়ে এসেছে অনেক তথ্য। তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানিয়েছেন, দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবেই গুলশান ও শোলাকিয়ায় হামলা চালায় জঙ্গিরা। হামলার পরিকল্পনার বিভিন্ন স্তরে যারা জড়িত ছিল তাদের 8-9 জনকে শনাক্ত করা হয়েছে। অন্তত 8-9 জন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ঘটনার নেপথ্যে ছিল তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার পেছনে তাদের একটা বিপুল আয়োজন ছিল, অর্থাৎ তারা এই ঘটনার জন্য লোক বাছাই করেছে, তাদেরকে মোটিভেট করার পর তাদের ট্রেনিং দিয়েছে। ট্রেনিং দেওয়ার পর তাদের এই যে বিভিন্ন জায়গায় থাকার, তাদের সেই কথিত হিজরতকালীন, অর্থাৎ তারা ঘরবাড়ি ছাড়ার পর তারা যে সমস্ত জায়গায় ছিল সেই থাকার অ্যাকোমোডেশনগুলো জোগাড় করেছে, তাদের সমস্ত দায়িত্ব তারা পালন করেছে এবং সর্বশেষ এই সুইসাইডাল হওয়ার মতো অবস্থায় নিয়ে আসতে এই যে একটা ব্যাপক সময় লেগেছে। গোয়েন্দারা জানান, হামলাকারীদের অর্থের যোগানদাতা কারা সে বিষয়েও তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। গুলশানের নৃশংস হামলার ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত ও অনেক জটিল, তাই তদন্ত শেষ করতে সময় লাগবে। এই প্রক্রিয়ার ভিতরে বেশ অর্থেরও বিষয় রয়েছে, বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। হত্যাযজ্ঞ এবং পরবর্তীতে তাদের ছবি তোলা, এই ছবি পাঠানো, এই নানা ধরনের যে কার্যক্রম, তারপর দিক নির্দেশনা দেওয়া, বাইরে কি হচ্ছে সেই খবরগুলো তাদেরকে জানানো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, এই কাজটি মারজান করেছে তামিম চৌধুরীর পক্ষে। চলতি বছরের এপ্রিল মাস থেকেই গুলশানে একটি বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা, এ তথ্য জানিয়েছেন তদন্তকারীরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত 3 জঙ্গি সহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর থানায় মামলাটি করে পুলিশ। ভাড়াটিয়া তথ্য গোপনের অভিযোগে ওই বাড়ির মালিককে আটক করা হয়েছে। এছাড়া পাইকপাড়ার আরেক বাসায় অভিযান চালিয়ে জিহাদি বইসহ এক শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়। পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় জঙ্গিরা বাসা ভাড়া নিয়েছিল চলতি বছরের 2 জুলাই। 3 জঙ্গি নিজেদের ওষুধ কোম্পানির চাকরিজীবী পরিচয় দেয় বাড়িওয়ালাকে। তবে এদের মধ্যে একজন নিয়মিত বাইরে যাতায়াত করলেও অন্য 2 জন থাকতো আড়ালে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য দেয় বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান। তবে ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য না দেয় তাকে আটক রাখে পুলিশ। না, বাড়িওয়ালাকে তো অ্যারেস্ট করা হয়েছে। যারা বাড়ির মালিক আছে, অন্তত ওনারা যদি একটু কনসাস হন, একটু যদি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন, আমার বিশ্বাস যে এই ধরনের যারা আস্তানা গাড়ার চেষ্টা করে, আমরা এটা আগে থেকেই সকলকে সাথে নিয়ে প্রতিরোধ করতে পারবো। শনিবার অভিযান চলাকালে একই এলাকায় আরেকটি বাসা থেকে পালিয়ে যায় 4 যুবক। পরে স্থানীয়দের সহায়তায় ইব্রাহিম খলিল সোহেল নামে ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে জিহাদি বই জব্দ করা হয়। তবে পলাতক অন্য 3 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সাইকেল লইয়া যাইতাছে হ্যাঁ, এই ঘটনার দৃশ্য দেখতে হ্যাঁ আমার বাইর বউ ডাক দিছে, স্যার শুনে যান হ্যাঁ হুন ওই নেই গেছে গা, হ্যাঁ সেই পর্যন্ত আর হয় নাই। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত জঙ্গিদের ময়নাতদন্ত করা হয়। এ সময় ডিএনএ টেস্টের জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানায় চিকিৎসক। নিহত 3 জঙ্গির মধ্যে কানাডিয়ান নাগরিক তামিম, যশোরের রাব্বি ও আরেকজন ধানমন্ডির তাওসিফ বলে ধারণা পুলিশের। তবে তাওসিফের ধানমন্ডির বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
গুলশান অভিযানে নিহত নিবরাস, শোলাকিয়ায় নিহত আবির এবং কল্যাণপুরে নিহত অর্কের ঘনিষ্ঠ বন্ধু এই তাওসিফ। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, গত মার্চ মাস থেকেই নিখোঁজ ছিল এই 4 জন। তাওসিফ হোসেন ধানমন্ডি থেকে যে নিখোঁজ, তার সম্পর্কে আমরা পূর্বের তদন্তে যতটা জানি, সে যে এখানে একটা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে একটা স্কুল থেকে এ লেভেল পাশ করার পর পরবর্তীতে মালয়েশিয়ায় মোনাশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তামিম চৌধুরী নিহতের মধ্য দিয়ে জঙ্গিবাদের এক অধ্যায় শেষ হয়েছে বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এক মাস্টার মাইন্ড চাকরিচ্যুত মেজর জিয়াকে ধরতে তৎপর রয়েছেন তারা। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে নিহত 3 জঙ্গির বিরুদ্ধে মামলা, গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িত আরো কয়েকজনকে শনাক্তের দাবি। এসব নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন বার্তাকক্ষ থেকে সহকর্মী আসিফ জামান এবং সিলেট থেকে সহকর্মী মঞ্জুর আহমেদ। আসিফ, গতকাল আমরা দেখছি যে ডিএমপির বিশেষ ফোর্স ছিল এবং সেই অভিযানে নারায়ণগঞ্জের পুলিশের বিশেষ ভূমিকাও ছিল, কিন্তু আমরা জানতে পেরেছি যে পুলিশ শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ পাইকপাড়ায় যে বাড়িতে তামিম ছিলেন সেই বাড়িওয়ালাকে আটক করেছেন। সেই বাড়িওয়ালাকে আটক করার বিষয়টি যদি আমাদের একটু বলতেন যে কি কারণে তাকে আটক করা হয়েছে। কারণ আমরা আজকে যে খবরাখবর পড়েছি, কালকে আর সারাদিন ধরে আপনাদের যে খবরাখবর দেখেছি, তাতে আমরা জেনেছি পুলিশ বলেছেন যে সেই বাড়িওয়ালা তাদেরকে যথেষ্টই সহায়তা করেছেন, তালা মারতে দিয়েছেন, জানিয়েছেন। মানে আজকে আবার তাকে তথ্য গোপনের জন্য গ্রেপ্তার করাটা কতটা, এ বিষয়ে পুলিশ আপনাদের কি জানালেন? জি, এ ব্যাপারে আমরা নারায়ণগঞ্জের যিনি পুলিশ সুপার রয়েছেন মাইনুল হক, তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং তার সঙ্গে কথোপকথনে আমরা জানতে পেরেছি যে বাড়ির মালিককে আটক দেখানো হয়েছে। আপনি জানেন যে এই ঘটনায় 10 জনকে প্রথমে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং এরপরে 9 জনকেই ছেড়ে দেওয়া হয়েছে এবং এই বাড়ির মালিক, তার ছেলেকে আটক করা হয়েছিল, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং এই বাড়ির অন্য ভাড়াটিয়াদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। অন্য 9 জনকে ছেড়ে দিল, বাড়ির মালিককে সে সময়ে আটক রাখা হয়েছে। তার কারণ বাড়ির মালিক মূলত শুরু থেকেই জঙ্গিরা যখন বাসা ভাড়া নিয়েছিল, অর্থাৎ 2/7/2016 তারিখে, সে সময় তারা ওষুধ কোম্পানির চাকরিজীবী বলে পরিচয় দেয় এবং তাদের কাছে বাড়ির মালিক আইডি কার্ড চাওয়ার পরেও আইডি কার্ড পাননি বলে তিনি অভিযোগ করেছেন পুলিশের কাছে। কিন্তু একজন বাড়ির মালিক হয়েও কি করে তিনি আইডি কার্ড নিতে পারেননি ভাড়াটিয়াদের কাছ থেকে, এটি একটি প্রশ্ন রয়েছে পুলিশের। এবং 2 হচ্ছে যে জঙ্গিরা সেখানে অবস্থান করা অবস্থায় আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন যে 2 জঙ্গি মূলত সেই বাড়ি থেকে কখনোই কিন্তু মানুষের সামনে, অর্থাৎ বাজার করতে বা বাইরে অন্য কোনো কাজে বেরোতো না, একজন মাত্র বেরোতো। আমরা কয়েকদিন আগে যখন দেখছিলাম ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না বা ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে বিশেষ তথ্য দিতে বলা হচ্ছে, যারা ব্যাচেলাররা বাড়িতে থাকছেন, বিশেষ করে গত 26শে জুলাই পাইকপাড়ায়, মিরপুরের পাইকপাড়ায় সেই অভিযানটির পর এই বিষয়টি আরো সামনে চলে আসে। তারপরেও কি সেই বাড়িওয়ালা তার বাসায় 2 জন ব্যাচেলার থাকছেন এবং তার মানে তিনি কোনো তথ্য দিয়ে কোনো সহায়তা করেননি, এমনটি বলছে পুলিশ? পুলিশ এমনটি দাবি করছে যে বিভিন্ন সময়ে বাড়িওয়ালাদেরকে সচেতন করার জন্য তারা পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছেন, গণমাধ্যম অর্থাৎ ইলেকট্রনিক্স গণমাধ্যমেও বিভিন্ন সময় বলা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু টিভিসির মাধ্যমেও বিষয়টি নাগরিকদেরকে সচেতন করে যাচ্ছেন। এরপরেও বাড়িওয়ালারা সচেতন হচ্ছে না এবং বাড়িওয়ালারা পুলিশকে তথ্য দিচ্ছে না। আমি নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানতে পারি সেখানেও ভাড়াটিয়া নিবন্ধনের একটি কার্যক্রম রয়েছে তাদের, কিন্তু এরপরেও সেখানে অধিকাংশ বাড়িওয়ালাই এখন পর্যন্ত পুলিশকে তথ্য দেননি। আরেকটি বিষয়, নারায়ণগঞ্জ শিল্প এলাকা হওয়ার কারণে সেখানে নারায়ণগঞ্জের আদিবাসীর চেয়ে কিন্তু আদি বাসিন্দা যারা রয়েছেন তাদের চেয়ে কিন্তু আসলে ভাড়াটিয়ার সংখ্যা বেশি এবং ঘনবসতিপূর্ণ এলাকা। নারায়ণগঞ্জের পুলিশ সুপার দাবি করেছেন যে রাজধানী থেকে তামিম চৌধুরীর মতো একজন মাস্টার মাইন্ড যখন নারায়ণগঞ্জে এসেছে, সুতরাং ধারণা করা যেতে পারে যে এইখানে ঘনবসতিপূর্ণ যে জায়গা রয়েছে তাকে খুঁজে পাওয়া যাবে না। এই সুযোগটি নেওয়ার জন্যই সে মূলত নারায়ণগঞ্জের এই এলাকায় এসেছে এবং বারবার ব্লক রেড দেওয়ার পরেও নারায়ণগঞ্জ পুলিশের আমি যে বিষয়টি জানতে চাইছিলাম আসিফ, তামিম এখানে আছেন এবং তামিমের ছবি বেশ কয়েকদিন ধরে সংবাদপত্র এবং গণমাধ্যমগুলিতে আসছিল, তারপরও বাড়িওয়ালা তাকে চিনতে পারেননি বা কোনো তথ্য পুলিশকে দেননি। পুলিশকে আপনাদের এমনটি জানিয়েছেন? তামিমের পুলিশ সুপার আমাদেরকে যেমনটি বললেন যে বাড়িওয়ালা দাবি করেছেন যে 2 জনকে তিনি কখনোই আসলে দেখতে পাননি। এদের মধ্যে 3 জনের মধ্যে একজন বাইরে বেরোতেন এবং তামিমকে প্রথমে 3 জন যে ওই বাড়িতে রয়েছে এটি নিশ্চিত করেছেন ওই বাড়িতে কাজ করে এক ছোটা বোয়া, যিনি প্রথমে ওই বাসায় কাজের জন্য যান এবং দরজা
খোলার পরে তিনি ভেতরে তিনজনকে দেখতে পান এবং তিনি পরে বাড়িওয়ালাকে জানিয়েছিলেন যে আপনার এই বাসায় তিনজন অবস্থান করে, কিন্তু তারপরে ওই তিনজনের ছবি তিনি কখনো দেখেননি বলে বাড়িওয়ালা দাবি করেছেন। এখন সেই বাড়িওয়ালা এবং আটক শিবির নেতার সর্বশেষ অবস্থা কি? এখন সেই বাড়িওয়ালা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর্যায়টিতেই তাকে রাখা হয়েছে এবং পুলিশ হেফাজতেই তিনি রয়েছেন। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফ থেকে আমাকে জানানো হয়েছে। কিন্তু শিবির নেতার বিষয়টি ছিল আরেকটি বাসায়। যখন পাইকপাড়াতে অভিযান শুরু হয় তখন মূলত ওই মেসে যে 4 জন থাকতো তারা 4 জন ওই বাসা থেকে সটকে পড়ে। আমরা একটা বিরতি নিচ্ছি। আমরা আমাদের সহকর্মী মঞ্জুর আহমেদের কাছে আছি সিলেটে। তারপরে বিরতি নিয়ে ফিরে এসে যখন আপনার কাছে আসবো, সেই বাড়িওয়ালার আর কি পরিচয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন? আজকে পত্রপত্রিকা আমি দেখছিলাম, সেই বাড়িওয়ালাকে বলা হচ্ছে যে তিনি স্থানীয় একজন রাজনৈতিক নেতার ভাই, আওয়ামী লীগ নেতার ভাই। সেই পরিচয়টি কি নিশ্চিত করা গেছে কিনা এবং তিনি আসলে কোনোভাবে রাজনীতি বা অন্য কোনো দলের সাথে কোনোভাবে তার কোনো যোগাযোগ আছে কিনা সেই বিষয়টি আপনি একটু জানাবেন আমাকে। মঞ্জুর, তামিম সর্বশেষ কবে বিয়ানীবাজারে গিয়েছিলেন? নিহত জঙ্গি এই তামিম চৌধুরীর বিষয়ে বিয়ানীবাজার উপজেলার যে দুবাগ ইউনিয়ন আছে, বড় গ্রামের যে মানুষ আছে, তাদের প্রতিক্রিয়া আসলে কি? মঞ্জুর। আসলে তামিম কিন্তু সর্বশেষ কবে বাংলাদেশে এসেছিলেন এবং বিয়ানী এসেছিলেন এই বিষয়টা কিন্তু কেউই স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। আমরা যখন কালকে তামিমের বাড়িতে গিয়েছিলাম, তো তামিমের বাড়িতে গিয়ে আমরা কোনো পুরুষ সদস্যদের পাই, তো যা কিছু নারী সদস্য কিছু পেয়েছিলাম। তো তামিমের চাচির সাথে আমরা কথা বলছিলাম, তামিমের চাচি যিনি আঙ্গুরা বেগম, তিনি যেটা আমাকে জানিয়েছেন যে তার বিয়ে হয়েছে প্রায় 26 বছর হয়েছে। এই 26 বছরের মধ্যে তিনি তামিম কিংবা তামিমের বাবা মা কেউ কিন্তু বাংলাদেশে এরই মধ্যে আসেননি। তো এই গতকাল নারায়ণগঞ্জে তামিম নিহত হওয়ার পর আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, তামিম তো বাংলাদেশে ছিল, আপনাদের সাথে কোনো যোগাযোগ ছিল কিনা? তো তারা বলছেন যে তামিমদের পরিবারের সাথে, গোটা পরিবারের সাথে কিন্তু বাড়িতে যারা স্বজন রয়েছেন তাদের কোনো যোগাযোগ নেই, দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই। এখন তারা বলতে পারছেন যে তামিম কবে বাংলাদেশে সর্বশেষ এসেছিলেন, তারা এই বিষয়টা পরিবারের কেউ বলতে পারছেন। আর তামিমের যে প্রতিবেশীরা রয়েছেন, গ্রামের মানুষ যারা রয়েছেন, তাদেরকেও এই সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারাও কিন্তু বলছেন যে তামিম সম্পর্কে তারা তেমন কিছু জানেন না। মিডিয়া বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে তামিম সম্পর্কে, সেটা জানার পর তারা জানতে পেরেছেন আসলে এই বিয়ানীবাজারের ছেলে তামিম। তো তারপর তার সম্পর্কে কিন্তু এই এলাকাবাসী কিংবা তার পরিবারের সদস্যরা তামিম সম্পর্কে তেমন কিছু জানেন না। দীর্ঘদিন ধরে তামিমের সাথে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে তারা এমনটা আমাকে জানিয়েছেন। মঞ্জুর, তামিমের যে গ্রামের বাড়ি, সেখানে কি তামিমের বাবা বা দাদা বা চাচারা কি খুব পরিচিত লোক? মানে তাদেরকে অনেকেই চেনেন, তামিমকে না চিনতে পারেন, মানে তামিমের বাবা চাচাদেরকে কেউ চেনেন? মানে তারা গ্রামে কিরকম অবস্থান, তাদের অবস্থান করে? আপনি যেটা বলছিলেন যে বিয়ানীবাজার উপজেলা একটা সম্ভ্রান্ত পরিবারের কিন্তু তামিমের জন্ম, তারা চৌধুরী পরিবারের জন্ম। তামিমের দাদা কিন্তু এলাকার লোকমুখে আমরা যেটা শুনতে পেরেছি যে পাকিস্তান শান্তি কমিটির সদস্য ছিলেন। তার বাইরে তামিমের যে চাচারা রয়েছেন তারা 4 চাচা ছিলেন, 4 চাচার মধ্যে 2 চাচা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। আর তামিমের বাবা কিন্তু চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন। এই চট্টগ্রামের জাহাজে চাকরিকালীন অবস্থায় 1971 সালের সময় তিনি কানাডায় সপরিবারে পাড়ি জমান। এরপর থেকে কিন্তু তামিমের বাবা একবার দেশে এসেছিলেন বলে তার পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন। এর বাইরে কিন্তু তামিমের জন্ম কিন্তু সেই কানাডাতেই হয়েছে এবং তামিমের জন্মের পর তামিম বাংলাদেশে এসেছে কিনা। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকেন। নাসির জামান আমাদের সঙ্গে থাকছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি স্পিকে। আসিফ, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় যে বাড়িওয়ালা আটক হয়েছেন, যার বাসা থেকে তামিমকে পাওয়া গেছে, সেই বাড়িওয়ালার পরিচয়, তার পরিবারের পরিচয় আপনি কি জেনেছেন সর্বশেষ? আচ্ছা, বাড়িওয়ালা যিনি আটক হয়েছেন নুরুদ্দিন দেওয়ান, তিনি মূলত কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না এমনটাই জানতে পেরেছি আমরা সেখানে গিয়ে। তবে তারা 3 ভাই এলাকার, তাদের পৈতৃক নিবাসী হচ্ছে এই নারায়ণগঞ্জের পাইকপাড়াতে এবং তারা ছোট থেকে সেখানেই বড় হয়েছেন এমনটা জানতে পেরেছি। এবং তারা 3 ভাই ব্যবসায়ী হিসাবে পরিচিত, মূলত তাদের লবণের আড়ত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। 3 ভাইয়ের মধ্যে বড় যিনি ভাই রয়েছেন তিনি স্থানীয় মসজিদের
মসজিদ যে কমিটি রয়েছে তার সভাপতি, এবং মসজিদ কমিটির সভাপতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কিছুটা জড়িত, কিন্তু কোনো পদ পদবি তার নেই, দলীয় কোনো পদ পদবি নেই, এমন তথ্যই আমরা মূলত জানতে পেরেছি। তবে এই নুরুদ্দিন দেওয়ান যিনি তামিমের যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়িওয়ালা, উনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, এবং আমি স্থানীয় যে দোকান যেগুলো রয়েছে এবং তার বাড়ির আশপাশে যে সকল তিন ভাই কি একসঙ্গে থাকেন? না, তিন ভাই একসঙ্গে থাকেন না, তিন ভাই কিছুটা দূরে দূরেই তাদের বাড়ি। আমি বড় মানে নুরুদ্দিন দেওয়ানের বাড়িতে গিয়েছি এবং তার ছোট যিনি ভাই তার কিছুটা দূরেই তার বাড়ি, সেখান থেকে 500 মিটার দূরেই হবে, সেখানে আমি যোগাযোগের চেষ্টা করেছিলাম। মূলত নুরুদ্দিন দেওয়ানের যে স্ত্রী এবং সন্তানকে আটক পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল, তারা থানা থেকে তার ছোট ভাইয়ের বাড়িতেই গিয়েছেন এমনটা জানার পরেই মূলত আমরা সেখানে যোগাযোগের চেষ্টা করি। তো তাদের পৈতৃক নিবাস থাকার কারণে তারা আশপাশের ওই এলাকাতেই মানে খুব পাশাপাশি অবস্থান করেন, এবং তাদেরই সমাজের লোকজন, যেমনটি দাবি করা হয়েছে যে তাদের সমাজের লোকজনই আশপাশের এলাকাগুলোতে রয়েছে, কিন্তু তাদের এই ব্যবসায়িক কারণে এবং তাদের পৈতৃক নিবাস থাকার কারণেই তাদের ওই এলাকা বা মহল্লা যেটাকে বলা হয় সেখানে তাদের প্রভাব রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। আসিফ, আপনাকে ধন্যবাদ। মঞ্জুর, সিলেট যেহেতু সিলেটবাসীদের একটা বড় অংশ প্রবাসে থাকেন, ইংল্যান্ড, আমেরিকা, কানাডার মতো দেশেও আসলে সিলেটের অনেক মানুষ থাকছেন, সেই ক্ষেত্রে জঙ্গিদের অর্থায়নের ক্ষেত্রে সিলেটবাসীদের মতামত, ভূমিকা, পর্যালোচনা আসলে কি? কারণ পরিবারের নামে টাকা পাঠানোর কথা বলে যদি কেউ কাউকে বিপথে আনতে চায় তাহলে সেভাবেও আসলে টাকা আনা যাবে, এবং সেই অর্থের কোনো খোঁজ পাওয়া আসলে আদতে সম্ভব না যদি না ভিতর থেকে বাধা বা প্রতিরোধটা থাকে পরিবারের। সেই ক্ষেত্রে আপনি এটি কি দেখছেন মঞ্জুর? আসলে আপনি ঠিকই বলেছেন, সিলেটের কিন্তু বেশিরভাগ মানুষই প্রবাসে থাকেন, বিশেষ করে লন্ডন, আমেরিকা, কানাডায়। তো সেক্ষেত্রে এই যে বিষয়টা, জঙ্গিবাদে অর্থায়নের যে বিষয়টা, সেই বিষয়টা এখন পর্যন্ত কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। বিশেষ করে যে এই তামিম, জঙ্গি মাস্টার মাইন্ড হিসেবে যিনি পরিচিত তামিম, তিনি আসলে জঙ্গি মদতদার হিসেবে পরিচিত হলেন। তো বেশ কয়েক বছর ধরে তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, তার পরিবারের লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তিনি প্রায় 5 বছর ধরে নাকি তার পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন। তারপর সর্বশেষ তিনি তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছেন, এমনটা তার বাবা তার ভাইদেরকে জানিয়েছিলেন যে গত 5 বছর ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন। তিনি বিবাহ করেছেন, তামিম বিবাহিত জীবনে তিনি 3 সন্তানের জনক বলে আমরা জানতে পেরেছি। তো সে কারণে তিনি যেহেতু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, পারিবারিকভাবে কিন্তু তারা পরিবার নিয়ে বসবাস করছে ব্রিটেনে কিংবা প্রবাসে, তারা কিন্তু জঙ্গি অর্থায়নে এরকম টাকা দিচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু তেমন কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমি তামিমের কথা বলছিলাম না, কিন্তু আমি সাধারণ মানুষের, যারা সাধারণ সিলেটবাসী আছেন, তারা এই বিষয়টি সচেতন কিনা যে কোনো মাধ্যমেই আসলে টাকা আসতে পারে বা উদ্বুদ্ধকরণের জন্য কেউ আসতে পারে, তাদেরকে প্রভাবিত করতে পারে, সেই বিষয়টি পারিবারিকভাবে, সামাজিকভাবে সিলেটবাসী সচেতন কিনা? সেক্ষেত্রে আপনি জানেন যে সিলেট যেহেতু প্রবাসী ও অধ্যুষিত অঞ্চল, সেক্ষেত্রে প্রবাস থেকে বিভিন্ন মাধ্যমে কিন্তু টাকা আসে। তো সিলেটের মানুষরা সচেতন রয়েছেন, তার বিশেষ করে তারা চান যে ব্যাংকিং চ্যানেলে সরকারি মাধ্যম যেগুলো আছে, যদি টাকা আসে তাহলে এই টাকাগুলো হয়তো জঙ্গি অর্থায়ন এবং বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু সিলেটের মানুষ অনেকটা সচেতন বলে আমি মনে করি। এবং আমি মঞ্জুর, আপনাকে ধন্যবাদ আছে জয়ন, আপনাকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর পুনর্বিবেচনার আবেদনের রায় দেওয়া হবে 30 আগস্ট দুপুরে শুনানি শেষে। এই আদেশ দেয় আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। আর সরাসরি সম্পৃক্ততা নেই দাবি করে দণ্ড মওকুফের আবেদন করেছেন মীর কাশেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 5 সদস্যের বেঞ্চে প্রায় 2.5 ঘণ্টা মীর কাশেমের খালাস চেয়ে করা রিভিউ আবেদনের উপর শুনানি হয়। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ডালিম হোটেলে যে টর্চার সেল গড়ে ওঠে তা মীর কাশেমের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই গড়ে উঠেছে। সাক্ষীদের বক্তব্যে সেটাই উঠে এসেছে বলে আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান এ মামলায় প্রসিকিউশনের সমন্বয়হীনতার জন্য তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেই প্রসিকিউটর মামলা পরিচালনার ব্যাপারে অংশগ্রহণ করেছেন এবং
প্রধান প্রসিকিউটর যিনি তাদের দায়িত্ব প্রদান করেছেন, এই কজনের ব্যাপারেই আদালতের একটি অভিমত ওনারা প্রকাশ করেছেন যে এদের এখানে থাকা উচিত না। এদিকে ডালিম হোটেলের টর্চার সেলে নির্যাতনের পর হত্যার ঘটনায় মীর কাসেমের সরাসরি সম্পৃক্ততা নেই দাবি করেছেন খন্দকার মাহবুব হোসেন। তিনি আদালতকে বলেন, ন্যূনতম সন্দেহ থাকলেও মৃত্যুদণ্ড মওকুফ করা উচিত। যেহেতু মীর কাসেম আলী সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রিন্সিপাল অফেন্ডার হিসাবে জড়িত, এটা প্রমাণ হয় না, সেই ক্ষেত্রে তাকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া আইনগতভাবে উচিত হবে না। রিভিউয়ের পর মীর কাসেম আলীর আর কোনো আইনি সুযোগ না থাকলেও রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করতে পারবেন। রাষ্ট্রপতি ক্ষমা না করলে বা মীর কাসেম ক্ষমা প্রার্থনা না করলে সরকারের নির্দেশ মতো দণ্ড কার্যকর হবে। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মীর কাসেমের রিভিউ শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তিনি অসন্তোষ জানিয়েছে আপিল বিভাগে। নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল। অ্যাডভোকেট তাপস কান্তি বল, মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলায় প্রসিকিউটরদের প্রতি যাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ, আপনি কি তাদের মধ্যে রয়েছেন? আপিল বিভাগ যাদের কার্যক্রমে নাখোশ, তাদের আর রাষ্ট্রপক্ষ বা আসামিপক্ষের আইনজীবী হিসেবে থাকার সুযোগ থাকছে কিনা? না, আপনার প্রশ্নটার দুটো পার্ট রয়েছে। যে আপনি বলেছেন যে আমি আছি কিনা, অবশ্যই রায়ে আমার নাম আছে, যে আমাদের ট্রাইব্যুনালে যে রায়টি ছিল সেইখানে আমার নাম আছে। তবে যেহেতু আপিলের রায়ে মাননীয় আপিল বিভাগ কোনো ধরনের কোনো নাম প্রকাশ করেননি যিনি যে প্রসিকিউটররা ছিলেন, যে কার প্রতি তাদের অসন্তোষ রয়েছে, সুতরাং সেই অসন্তোষের মধ্যে আমি আছি কিনা সেটা আমি বলতে পারছি না। তবে দ্বিতীয় যে কথাটি আপনি বলছেন যে তাদের কাজ করার এখতিয়ার রয়েছে কিনা বা এরপরে থাকে কিনা, এই বিষয়ে এটা আমি বলবো যে প্রথমেই আপনারা অ্যাটর্নি জেনারেল মহোদয়ের যে বক্তব্য, সেই বক্তব্যতে কিন্তু উনি পরিষ্কারভাবে বলেছেন যে এটি আদালতের একটি অভিমত, যে অভিমতটি অনুযায়ী হয়তো সরকার কাজ করবেন কি করবেন না সেটি সরকারের সম্পূর্ণ নিজস্ব এখতিয়ার। তবে এই প্রসিকিউশন টিম সম্পর্কে বা প্রসিকিউশনের কার্যপ্রণালী সম্পর্কে যে কোনো বক্তব্য বা ধারণা নেওয়ার আগে কিন্তু একটি কনটেক্সট বা পার্সপেক্টিভটিকে কিন্তু আমাদের চিন্তায় নিয়ে আসতে হবে যে কি পরিপ্রেক্ষিতে, কি ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। যখন আপনারা জানেন বাংলাদেশে 2010-এ এই ট্রাইব্যুনাল গঠিত হয় এবং গঠিত হবার পরে যখন তদন্ত কার্যক্রম শুরু হয় তখন কিন্তু ইতিমধ্যে প্রায় 40 বছরের উপরে সময় কেটে গিয়েছে এবং এই কেটে যাওয়া সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক সাক্ষীকে হারিয়েছি, অনেক ভিকটিমকে হারিয়েছি, অনেক দলিল দস্তাবেজকে কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের দুজন প্রতিষ্ঠিত স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মন্ত্রী ছিলেন এবং সেই মন্ত্রী থাকাকালীন সময়ে তারা বাংলাদেশের এই যে বিচার প্রক্রিয়া সংক্রান্ত যত ধরনের প্রধান দলিল দস্তাবেজ থাকতে পারে সেগুলোকে কিন্তু তার আগে থেকেই তারা শুরু করেছেন। তারা সাম্প্রতিক সময়ে সেই তাদের মন্ত্রিত্বকালীন সময়েও কিন্তু সেগুলো পুড়িয়ে দিয়েছেন। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং এর সাথে আরেকটি কথা না বললেই না, সেটি হচ্ছে যখন 2010 সালে আমরা এই বিচার প্রক্রিয়া শুরু হয় তখন কিন্তু যেসব সাক্ষীরা পরবর্তীতে সাক্ষ্য দিয়েছেন আদালতে তারা কিন্তু প্রত্যেকেই একটি ভীতিকর পরিস্থিতির ভিতরে ছিলেন, একটি ভয়ের পরিস্থিতির ভিতরে ছিলেন। অনেকেই সাক্ষী দিতে আসতে চাননি অথবা সাক্ষী দিতে নার্ভাস ফিল করেছেন। তাদের সাথে আমাদেরকে প্রতিনিয়ত কথা বলতে হয়েছে, যেহেতু আমরা প্রসিকিউটররাও ইনভেস্টিগেশনের একটি পার্ট। সুতরাং আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে বসেছি, তাদেরকে সাহস জুগিয়েছি এবং তাদের সাহসেই কিন্তু এই ট্রাইব্যুনাল চলে। এবং এই ট্রাইব্যুনালের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সময় কিন্তু সাক্ষীরা এসে দাঁড়িয়ে খুব পরিষ্কারভাবে কথা বলেন এবং তারা তাদের আত্মপ্রত্যয়ের সাথেই যে কথাগুলো যেগুলো সত্য সেগুলো বলেন। আমি এই প্রসঙ্গে একটু স্মরণ করতে চাই, আব্দুল কাদের মোল্লার মামলায় মোমেনা যে সাক্ষ্যটি দিয়েছিলেন তিনি কিন্তু একটি সিঙ্গেল উইটনেস ছিলেন। সেই সিঙ্গেল উইটনেস তিনি যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তিনি দেখেছেন যে তার সম্পূর্ণ পরিবার চোখের সামনে কাদের মোল্লা কিভাবে একজন করে হত্যা করেছে এবং তিনি শুধু অজ্ঞান হওয়ার পরেও বেঁচেছিলেন, তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে, কিন্তু সেই ট্রমাটিকে কিন্তু তিনি বহন করেছেন। সুতরাং সেখানেও কিন্তু এই ধরনের একটি সন্দেহ ছিল যে সেই মোমেনা পুলিশের কাছে বা তদন্ত কর্মকর্তার কাছে যে সাক্ষ্য দিয়েছে এবং পরবর্তীতে আদালতে যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যতেও কিন্তু কিছুটা
বৈপরীত্য ছিল, কিন্তু সেই বৈপরীত্য থাকার পরেও বা কনফিউশন বা কন্ট্রাডিকশন থাকার পরেও কিন্তু মাননীয় আপিল বিভাগ যে রায়টি দিলেন, যে রায়ে তাকে মৃত্যুদণ্ড দিলেন, সেখানে কিন্তু মাননীয় আদালত এবং সেখানে আজকে যিনি আমাদের মাননীয় চিফ জাস্টিস প্রধান বিচারপতি, তার অংশে তিনি প্রধান রায়টি লিখেছিলেন এবং সেখানে কিন্তু তিনি এই যে সাক্ষীদের যে ট্রমাটিক সিচুয়েশন এবং প্রসিকিউশনের যে চ্যালেঞ্জ, সেই ট্রমাটিক সিচুয়েশনের ভিতর থেকে সত্যি ঘটনাটাকে নিয়ে আদালতের সামনে উপস্থাপন করার, সেটাকে কিন্তু তিনি স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এই স্বীকৃতির বিষয়গুলোকে মাথায় নিয়ে এবং এই পার্সপেক্টিভগুলোকে মাথায় নিয়ে আজকের তার এই যে অনুভূতি, তার যে বক্তব্য, সেই বক্তব্যটিকে অনুধাবন করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে যে এটি এখনো আদালতের কার্যক্রমের মধ্যে রয়েছে। আমাদেরকে আপিল বিভাগের রায় আমরা পেয়েছি, রিভিউ রায়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন কোন পার্সপেক্টিভটিকে তিনি মাথায় নিয়ে এই বক্তব্যগুলো দিয়েছেন বা এই অনুভূতিগুলো তার ব্যক্ত করেছেন। তাপস কান্তি বল, আপনাকে অনেক ধন্যবাদ। একটু স্পিকার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। মেডিকেল কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 4 শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কলেজে সব ধরনের রাজনীতি ও বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ জানান, ঘটনা তদন্তে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 থেকে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, শনিবারের সংঘর্ষের ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় 6টি মামলাও হয়েছে। কলেজে ছাত্রলীগের সকল কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, তাও অঘোষিতভাবে চলতেছিল, সেটা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসুজ্জামান রাসেল আছেন আমাদের সঙ্গে। খুলনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 4 শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে ছাত্রলীগের প্রতিক্রিয়া কি, রাসেল? আমরা গতকালকে, আপনারা সকলেই জানেন যে একটি অপ্রতিকার ঘটনা গতকালকে ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোবাক এবং সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেনের সাথে এবং কলেজ প্রশাসনের সাথে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এবং কলেজে আমরা ছাত্র রাজনীতি সাময়িকভাবে আমরা স্থগিত ঘোষণা করেছি যে আমরা নির্দেশ না দেওয়া পর্যন্ত কখনো ইয়ে হবে না। এবং পরপরই আমরা দেখি আজকে কলেজ প্রশাসন ওরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে এবং 4 জনকে সাময়িক বহিষ্কার করেছে। আমরা আমাদের চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করে এবং আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, সভাপতি এবং সাধারণ সম্পাদককে আলাপ করে আমরা অল্প দিনের মধ্যেই, কারণ আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের যে উত্থান হচ্ছে, সেখানে যদি কলেজের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে দেখা যাবে এই সব মেডিকেল কলেজেও একসময় জঙ্গির উত্থান হবে। এজন্য আমরা অচিরেই এই আমাদের এই ছাত্র রাজনীতি চালুর ব্যাপারে আলাপ করব এবং যারা সাময়িক বহিষ্কার হচ্ছে তাদের ব্যাপারেও আমরা ছাত্র রাজনীতি না থাকলে জঙ্গিবাদের উত্থান হবে বলে আপনি মনে করছেন? আমরা কিন্তু সেগুলোই দেখছি, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নাই সেখানেই আমরা দেখতেছি যে জঙ্গি এবং সন্ত্রাসবাদের উত্থান। কিন্তু যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের 2 পক্ষের মধ্যে মারামারি হয়ে ছাত্রলীগ কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখেছি কয়েকদিন আগে, তারপরে আরো কয়েকটি প্রতিষ্ঠানে আমরা এরকম দেখেছি, সেটি কিরকম কথা? আসলে খুলনা মেডিকেল কলেজে কখনোই ছাত্রলীগ কমিটি দেয়নি। এর আগে যতগুলো মেডিকেল কলেজে কমিটি দিয়েছে, সাচিব সবসময় একটি কমিটি দিয়েছে। আমরা কখনোই খুলনা মহানগর ছাত্রলীগ খুলনা মেডিকেল কলেজে আমরা কমিটি দেইনি। এই বর্তমানে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন, সেটাও একটি তুচ্ছ ঘটনা নিয়ে একটি ছেলে তুচ্ছ ঘটনা ঘটেছে এবং সেটিও খুব আকর্ষণীয় তথ্য যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ডাক্তারদের গ্রাজুয়েট হওয়ার আগেই কমিটি দিচ্ছে, সেটি ইন্টারেস্টিং। আসুজ্জামান রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।